প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেট্রোসেম টু দ্য পয়েন্টে। সাথে আছি আমি সানজিদা তন্নি। আজ আলোচনার বিষয় বিএনপি জামাতের রাজনীতি। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি, পাশাপাশি জামাতে ইসলাম যারা বিএনপির সঙ্গে অনেকদিন যুগপৎ রাজনীতি করেছে, তারাও এবার আলাদাভাবে নির্বাচনে আসবে, সেটি আমরা দেখছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর দিকে নজর এখন বিএনপির। তারা তাদের দলের মধ্যে জোটের পরিধি বাড়ানোর জন্য রাজনৈতিক দলগুলোর দিকে নজর দিচ্ছে, পাশাপাশি জামাত ইসলামী তাদের রাজনীতিতে কি করছে, এগুলো নিয়ে আজ আমরা আলোচনা করব। আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন মাহবুবা হাবিব, সদস্য বিএনপি মিডিয়া সেল, সদস্য প্রশিক্ষণ বিষয়ক কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষি দল। অনেক দিন পরে আপনাকে মেট্রোসেম টু দ্য পয়েন্টে পেলাম, শুভেচ্ছা এবং স্বাগত। অনেক ধন্যবাদ আপনাকে। আছেন মুস্তফা কামাল, বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট, ডেপুটি হেড অব নিউজ বাংলাভিশন। শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। জি, প্রথমেই মুস্তফা কামাল, আপনার কাছে জানতে চাই, বিএনপির পক্ষ থেকে যেহেতু মাহবুবা হাবিব রয়েছেন, একটি নিরপেক্ষ জায়গা থেকে আমরা জানতে চাই, এই যে বিএনপি জামাতের রাজনৈতিক বর্তমান পরিস্থিতি কি দেখছেন আপনি? জি, ধন্যবাদ আপনাকে। আপনি ভূমিকায় কিছু কথা বলেও ফেলেছেন, কি পরিস্থিতি দেখছি আমরা। তো গণমাধ্যমের জায়গা থেকে যেভাবে দেখি, বিগত সময়টাতে বিএনপি জামাত এভাবে বলা হতো, মনে হয় যেন দুটা মিলে একটা দল। আসলে তা নয়, আলাদা দল। তো দল দুটির মধ্যে যেই মিথস্ক্রিয়া আছে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, কখনো কখনো বিরোধও আছে। আবার রাজনীতির মাঠে, বিশেষ করে বিরোধী দলের মাঠে, তাদের অবস্থান খুব কাছাকাছি। কিন্তু গত 15 বছরে কখনো কখনো তাদের মধ্যে আবার দূরত্ব তৈরি হয়েছে। বিশেষ করে যারা ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ, তারা বিএনপিকে কলঙ্কিত করার চেষ্টা করেছে কখনো কখনো এইভাবে যে জামাত হচ্ছে একটা স্বাধীনতা বিরোধী দল, আর বিএনপি এই স্বাধীনতা বিরোধী দলটার সাথে আছে। জবাবে আবার বিএনপি বলার চেষ্টা করেছে বা বলেছে যে আওয়ামী লীগও সময়ে সময়ে এই জামাতের সাথে ছিল। কিন্তু আমাদের রাজনৈতিকভাবে একটা দুর্ভাগ্য এখানে, যে যার সুবিধা মতো সংজ্ঞা দেন, ব্যাখ্যা দেন। তো রাজাকার বলতে আমরা, বা যেভাবে বোঝানো হয়েছে, জামাত। স্বৈরাচার বলতে কি বোঝানো হয়েছে, জাতীয় পার্টি। তো আবার ট্রেজেডি হচ্ছে, যখন আওয়ামী লীগের সাথে জামাতের একটা মিতালি হয়েছে, যুগপৎ আন্দোলন হয়েছে, তখন তাদের ওটার নাম ছিল, জোট ছিল না, তারা বলতো লিয়াজো কমিটি। তো আমরা যারা তখন রিপোর্টিংয়ে ছিলাম, আমাদের খুব কষ্ট হতো তাদের নিউজ সংগ্রহ করতে। এর মধ্য দিয়ে আবার মাঝে মধ্যে জিজ্ঞাসা করতাম যে জামাত যেহেতু রাজাকার, এই রাজাকারের সাথে আপনারা মিলেন কি করে। একইভাবে আবার বিএনপিকেও জিজ্ঞাসা করতাম যে জাতীয় পার্টি যেহেতু স্বৈরাচার, তো আবার এই স্বৈরাচারের সাথে আপনারা মিলেন কি করে। এই জাতীয় পার্টি আবার গণতান্ত্রিকভাবে মিলে যায় আওয়ামী লীগের সাথে। জামাত কি রাজনৈতিক দলগুলোর উপর ভর করে, নাকি জামাতকে প্রয়োজনে সবাই ব্যবহার করে? সেটা জামাত তাদের উপলব্ধি এখনো জানায়নি, তবে জাতীয় পার্টি তাদের উপলব্ধি জানিয়েছে। তারা অনেকটা এইভাবে বলেছে, তাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে আওয়ামী লীগ তাদেরকে ব্যবহার করে। তো যদি আপনি প্রশ্ন করা হয় যে আপনাকে কখন ব্যবহার শুরু করেছে, তো দেখা যায় যে সেই 96 সাল থেকেই। তো এটা শুনতেও খারাপ যে আপনারা বারবার আপনার অসহায়ত্বের সুযোগ নিয়ে আপনার ব্যবহার বা অপব্যবহার করে, অথবা আপনাকে কলঙ্কিত করে। এটা কিন্তু হাস্যকর বিষয়। আপনি আবার জেনে বুঝে শুনে ওখানে ব্যবহৃত হতে যান, অপদস্থ হতে যান, পরে আবার কাদাকাটি করেন, যেটা এখন চলছে। জাতীয় পার্টি যেটা বলার চেষ্টা করছে বারবার, যে তারা বলার চেষ্টা করছে জাতীয় পার্টি, যে মনে প্রাণে আসলে তারা আওয়ামী লীগের সাথে ছিল না, তারা খুব অসহায় ছিল, তাদের এই অসহায়ত্বের সুযোগ নিয়ে তাদেরকে কলঙ্কিত করে দেয়া হয়েছে, এরকমটা তারা বলার চেষ্টা করেন। এগুলো আসলে এক ধরনের হাস্যকর কথাবার্তা। তারাও ওখানে অত্যন্ত তৃপ্তির সাথেই ছিলেন, অর্থাৎ জোর জবরদস্তি করে তাদেরকে নেওয়া হয়নি। তারা মন্ত্রী হয়েছেন, বিরোধী দলীয় পদবি ধারণ করেছেন, সুযোগ সুবিধা নিয়েছেন, আরও যদি রাজনৈতিক মাঠের বাসায় বলে ছানা সন্দেশ মাখন সবই খেয়েছেন। তো এখন এইসব কথা খুব একটা বিকয় না। তো জামাতের বিষয়টা এই দিক থেকে একটু ব্যতিক্রম। তারা তাদের একটা প্রয়োজন তৈরি করতে পেরেছে বাজারে বরাবরই। তারা যেদিকে যায় পাল্লাটা ওইদিকে একটু ভারী হয়, শক্ত হয়। কিন্তু মাঠের রাজনীতিতে, বিশেষ করে ভোটের রাজনীতিতে, যেহেতু গত 15 বছর 7 মাস দেশে ভোটের অঙ্ক জানার সুযোগ কম, কিন্তু এর আগ পর্যন্ত দেখা গেছে জামাত যখন বিএনপির সাথে মিলেমিশে মহব্বতের সাথে নির্বাচন করে, তাদের 16, 17, 18টা সিট হয়ে যায়। আবার যদি নিজেরা করে 2-3টা সিটে আসে। এখানে উল্লেখ করতে হয়, বাংলাদেশে জামাতের রাজনীতির যে অভিষেক, সংসদীয় রাজনীতির অভিষেক, সেটা কিন্তু 1996 সালে, 86 সালে,
অর্থাৎ আওয়ামী লীগের সাথে বেশ মিলেমিশে। তখন জামাত সিট পেয়েছিল 10টা। তো এই নিয়ে বিএনপি তখন বিএনপিকে ছেড়ে কিন্তু জামাত সংসদে গেছে, বিএনপিকে রাজপথে ফেলে দিয়ে। রাজপথে বিএনপি একাই ছিল। তো আবার যখন প্রশ্ন আসলো যে স্বৈরাচারের সাথে রাজাকার মিলে গেছে, সাথে আবার বাকশালও মিলেছে, বিএনপি এই ক্যাম্পেইন ভালো করে করতে পেরেছিল। তখন জামাত দেখা গেল সংসদ থেকে পদত্যাগ করে ফেললো খুব দ্রুত। বিকাল নাগাদ তারা পদত্যাগ করেছে, সন্ধ্যা নাগাদ পদত্যাগ করেছে আওয়ামী লীগ, অর্থাৎ পদত্যাগের দৌড়ে জামাত তখন ফার্স্ট হয়েছে। তো এরকম একটা অবস্থায় গত কয়েক বছরে জামাত যে নিপীড়ন সয়েছে, নিপীড়নের মাত্রা হিসাব করলে বিএনপির চেয়ে কম নিপীড়িত জামাত হয়নি। তাদের বেশ কয়েকজন নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে, তারা সেটাকে বলে বিচারিক হত্যাকাণ্ড। অর্থাৎ একটা বেদনা ক্ষোভ তাদের মধ্যে ছিল, সেটা প্রকাশ তারা ঘটাচ্ছে বিভিন্ন সময়। কিন্তু সাম্প্রতিক সময়ে জামাতের কোনো কোনো নেতার একটু অতিকথন আছে, যেটাতে বিএনপি ভারাক্রান্ত হয়। জি, এই অতিকথন নিয়ে ফিরবো আপনার কাছে। মাহমুদা হাবিবা, আপনার কাছে জানতে চাই, আমরা জানি যে স্বাভাবিকভাবেই যেসব দল ক্ষমতার রাজনীতি করেন তারা নিজেদের পাল্লাটা একটু ভারী করতে চান। সেখানে আমরা দেখছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারাও একটা জোট করার চেষ্টা করছে বিভিন্ন ইসলামিক দলগুলোর সঙ্গে, পাশাপাশি বাংলাদেশ জামাতি ইসলামী, তারা তো ইসলামিক দল, তারাও তো চেষ্টা করবে। কি দেখছেন বাংলাদেশের রাজনীতি? অনেক ধন্যবাদ আপনাকে। আমি একটু আগে থেকে শুরু করি। জামাতে ইসলামী বাংলাদেশে এমন কোনো রাজনৈতিক দল নাই যাদের সাথে রাজনৈতিক জোট করেনি, মানে নির্বাচনী জোট করেনি। তারা মানে যেভাবে ভাইয়া খুব স্পষ্টভাবে সাল তারিখ বর্ণনা করে বললেন, সেই হিসেবে বলা যায় যে ছোট দলগুলো তাদের এক ধরনের ক্ষমতার রাজনীতি, তো আমি এটাকে বলতে চাই না, আমি বলি যে নির্বাচনমুখী রাজনীতি, যেন দেশ পরিচালনার দায়িত্ব তাদের হাতে আসে, এই টার্গেট থেকেই কিন্তু রাজনীতি প্রতিটা দল করে। এই ছোট দলগুলোর ক্ষেত্রে যেটা হয়, যেটা জোট করলে নির্বাচনী জোটে দেখা যায় আসন সংখ্যা বৃদ্ধির একটা সম্ভাবনা থাকে। সেটা যখন 80-র দশকে এটা আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ হয়ে সেই সম্ভাবনা দেখা দিয়েছিল, জামাত সেটা গ্রহণ করেছে। এরপরে পরবর্তীতে এসে বিএনপির সাথে দীর্ঘ সময় রাজনৈতিক নির্বাচনী জোট যেটা আমাদের ছিল, সেটার প্রধান কারণ হলো আওয়ামী লীগ ততদিনে অলরেডি খুব চমৎকার একটা বিকল্প জামাতের পেয়ে গিয়েছিল, জাতীয় পার্টি এবং ছোট ছোট সব বাম দল। ফলে যে আমাদের কিন্তু আর কোনো যাওয়ার, মানে ওই পরিস্থিতিতে এক বিএনপির সাথে নির্বাচনী জোটবদ্ধ হওয়া ছাড়া আর কিছু করার ছিল না। এবং ক্রমশ যেটা ঘটলো শেষ গত 17 বছরে বিরাজনীতিকরণ, রাজনৈতিক পদ্ধতিতে ক্ষমতায় এসে, যদিও 2009-এর ইলেকশনটাতে থেকেই কিন্তু এখন টের পাওয়া যায় যে মানে ইলেকশন মেকানিজম বা ইলেকশন যে ইঞ্জিনিয়ারিং, সেটার অস্তিত্ব কিন্তু আসলে শুরু হয়ে গিয়েছিল তখনই। ফলে 2009 পরবর্তী 2009 সালে হয়েছে তখন হয়েছে কি, আমি এবার আপনাকে একটা জিনিস বলি, আপনি যখন প্রথম একটা বিপদ বা একটা রোগ এনকাউন্টার করবেন না, ওটা কিন্তু আইডেন্টিফাই করতেও সময় লেগে যায়। কোভিডে যখন মারা যাওয়া শুরু হলো, আপনার ইনভেস্টিগেশন করে বেরিয়েছে যে হ্যাঁ এটা কোভিড। আমরা যখন এখন ধারাবাহিকভাবে 3টা নির্বাচনে ইঞ্জিনিয়ারিং গুলো একের পর এক দেখেছি, এবং পরবর্তীতে তো আসলে আর কোনো নির্বাচনই ছিল না, তখন যখন আমরা প্রশাসনিক রোল, সেনাবাহিনীর রোল, এগুলো যখন দেখেছি, এখন যখন আমরা ব্যাকট্র্যাক করি 2009, আপনি যে কোনো সাংবাদিক বলেন, যে কোনো রাজনীতিবিদ বলেন, এখান থেকে এটার অস্তিত্ব টের পাওয়া যায়। আমি যেই কারণে এটা বলছি যে জামাত ইসলামী তখন খুব স্বাভাবিকভাবেই, জামাত বলে নয়, এক ক্ষমতায় থাকা দলগুলো ছাড়া বাকি প্রত্যেকটা দল কিন্তু ওই সময় গত 17 বছর যুদ্ধ করেছে। এখন যেটা হয়েছে একটা পরিবর্তিত পরিস্থিতি। 5ই আগস্ট কিন্তু একটা নতুন পলিটিক্যাল মেরুকরণ করেছে। 5ই আগস্টে নতুন তরুণদের অভ্যুত্থানের মাধ্যমে কিন্তু তরুণ শক্তি, তরুণ নেতৃত্বের আমরা অভ্যুদয় দেখেছি, এবং তাদের একটা রাজনৈতিক অভিপ্রায় বা রাজনৈতিক আগ্রহ এবং সেই পথে হাঁটা, যেটা হচ্ছে যে আওয়ামী লীগের মতো একটা বৃহত্তম দলের অনুপস্থিতি এবং একটা নতুন শক্তির উত্থান, একই সাথে 24 হচ্ছে এইটার জন্য একটা বিশেষ বছর। কাজেই এই বছরে এসে জামাতের তো এটা খুব, জামাতের জন্য তো এটা ওল্ড প্র্যাকটিস। তারা আওয়ামী লীগের সাথে গেছে, তারা বিএনপির সাথে দীর্ঘদিন ছিল। এখন যদি নতুন জোট তৈরি করে আর একটু বেটার অবস্থানে যাওয়া যায় রাজনৈতিকভাবে, সেই জোট তৈরির চেষ্টা তো সেটা করতেই পারে। জোট তৈরির চেষ্টা তো বিএনপিও করছে। এবার গতকাল খেলাফতে মজলিসের সঙ্গে আপনাদের বৈঠক হয়েছে বিএনপি, তার আগের দিন জামাতের আমিরের সঙ্গে বৈঠক হয়েছে। 20 দলীয় জোটে একসময় খেলাফত মজলিস ছিল, আপনারা তো আবার সেই সবাইকে কাছে টানতে চাচ্ছেন। আমরা কোনো জোটের আসলে যেহেতু এখনকার পরিস্থিতিটা ভিন্ন,
কোনো নির্বাচনী জোট কিন্তু বিএনপির এখন আর নাই, কারোরই নাই। ফলে যেটা হচ্ছে, রাজনীতিতে কোথাও বসা বা মতামত বিনিময় করা কিন্তু হতে পারে, এটা আগামীতে কোনো একটা সম্পর্কের সম্ভাবনা, কিন্তু তার মানেই যে পলিটিক্যালি একটা পলিটিক্যাল পার্টির সাথে বসা মানেই যে জোট করা, সেইটার কোনোভাবেই আমি একমত নই। এটা কিন্তু পলিটিক্যাল সৌজন্যতার মধ্যেও পড়ে যে বিভিন্ন দল তাদের মত বিনিময় করবে এই সময়টায়, বিশেষ করে যখন এই ইন্টারিম গভর্নমেন্ট মানে খুব স্ট্রাগল করছে স্টেবল অবস্থায় থাকতে। আমরা ছোট একটা দল হোক বা বিএনপি হোক কিংবা ছাত্র আন্দোলনের দলগুলো হোক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা নাগরিক কমিটি হোক, এদের প্রত্যেকের সহায়তায় কিন্তু এই সরকার টিকে আছে। কাজেই এমন বহু ঘটনা কিন্তু পর্দার অন্তরালে প্রতিদিন ঘটছে, এটা এই সরকারকে প্রতিদিন ফেস করতে হচ্ছে, যেগুলো কিন্তু কোনো না কোনোভাবে রাজনৈতিক দলগুলো সেখানে এই সরকারের সহায়ক শক্তি হিসেবে কাজ করছে। অসংখ্য ইস্যু আছে যেটা বসতে পারেন, তারা নিজেরা ডিসকাস করতে পারেন। আমরা অপেক্ষা করি যে আগামীতে কি আছে, মানে এইগুলো থেকে কোনো জোট বেরোবে কিনা। জামাত ইসলাম যদি চেষ্টা করেন বাংলাদেশে একটা ইসলামী মানে তাদের মতাবলম্বী মানুষদের নিয়ে একসাথে বসে বা একটা রাজনৈতিক জোট বা নির্বাচনমুখী জোট ওনারা করবেন, এটা তো অবশ্যই এটা তাদের স্বাধীনতা, অ্যান্ড উই উইল ওয়েলকাম দ্যাট অ্যাজ ওয়েল। কিন্তু যা অতীতের অভিজ্ঞতা বলে, তাদের পারস্পরিক যে রিলেশনশিপ, এটা সবকিছু ওভারকাম করে একটা নির্বাচনী জোট করতে পারাটা খুব সহজ কাজ না। ইটস আ ভেরি লং ওয়ে। আমরা দেখি আগামী কি অপেক্ষা করাচ্ছে আমাদের জন্য। আপনি অপেক্ষা করার কথা বলছেন, যারা মুস্তফা কামাল, আপনি কি বলবেন? বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা যে ধরনের রাজনীতি করে এবং বাংলাদেশ জামাতে ইসলামী তারা ইসলাম ভিত্তিক রাজনীতি করে, দুই দিকে মেরুকরণ। পাশাপাশি তারা যখন জোট হয় তখন কিন্তু তারা একসঙ্গে মিলেমিশে থাকে, কিন্তু যখনই জোট থেকে বের হয়ে যায় তখনই জামাত ইসলামকে বলা হয় এরা স্বাধীনতার বিপক্ষের শক্তি, এরকম একটি অবস্থান। কি বলবেন? সঠিক জায়গায় ধরেছেন আপনি। অর্থাৎ আমার বুঝ মতো, আমার ভাগ মতো, আর আমাদের কুমিল্লা অঞ্চলে এটারে বলে জুইত মতো, অর্থাৎ আমার সুবিধা মতো, যেটার স্বাভাবিক বাংলা। আপার রাজশাহী অঞ্চলের মানুষ খুব বনেদি পরিবারে জন্ম, রাজনৈতিক পরিবারে জন্ম, তিনি জামাতের অ্যাক্টিভিটিস সম্পর্কে জানেন। আমার হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা, সেটাও জামাত অধ্যুষিত এলাকা, কিন্তু ভোটের মাঠে তারা মেটার করে, দু একটা আসনও পায়। এবারের বাস্তবতা কিন্তু একটু ভিন্ন, আমাদের বাস্তবতাটা মাথায় নিতে হবে। 24-এর যেই বিপ্লব, এখানে ছাত্রদের ব্যাপক অবদান। কোন ছাত্র? আবার বৈষম্য বিরোধী ছাত্র, তাদের নাম বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন বা ছাত্র আন্দোলন। প্রশ্নটি শেষ হলে আমি একটা সম্পূর্ণ প্রশ্ন করব। সেই ক্ষেত্রে দেখা গেল আমরা যারা যত যন্ত্রণায় থাকে তারা কৌশলী তত বেশি হয়। আমরা খেয়াল করলাম যে শিবিরের ভিতর থেকে ছাত্রলীগ বের হচ্ছে, ছাত্রলীগের ভিতর থেকে শিবির বের হচ্ছে, এই দুই বের হওয়া প্রোডাক্ট আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও যুক্ত হচ্ছে। বিষয়টা কিন্তু এরকম নয় যে একটা চোখ টিপা দিলাম আমি সকালে, ওই ইশারা মতো সন্ধ্যায় খোলাম, তা নয়। তারা বছরের পর বছর ওখানে অবস্থান করেছে। অর্থাৎ অস্তিত্বের সংকটে যখন কেউ ভোগে, আর বিবেচনায় নিতে হবে, জামাত কিন্তু নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। যেটা বলা হয়ে থাকে যে আওয়ামী লীগ তার পায়ে শেষ কুড়ালটা মেরেছে জামাত নিষিদ্ধকরণের মধ্য দিয়ে। কারণ রাজনৈতিক দল নিষিদ্ধ করা বড় কঠিন, নিষিদ্ধ হয় না। নির্বাহী আদেশ দিয়ে হোক আর গায়ের জোরে হোক নিষিদ্ধ করা যায় না। আপনি দেখেন বিশাল দল, বিত্তশালী দল, বনেদি দল, শিক্ষিত লোকে ভরপুর মুসলিম লীগ কিন্তু আস্তে 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 করে নাই হয়েছে, নিষিদ্ধ করা লাগেনি। সময়ের বাস্তবতাটা এরকম। কিন্তু জামাত ওখানে খুব বিচক্ষণতার সাথে যে কাজটা করছে, আমাদের গণমাধ্যমের কাছে যে তথ্য, তাদের ছাত্র ফ্রন্ট অত্যন্ত শক্তিশালী, তাদের অর্থনৈতিক সেক্টরগুলোতে তাদের শরিকানা আছে ব্যাপক, ব্যাংক, বিমা, হাসপাতাল, এসব সেক্টরে। তো ওই ক্ষেত্রে জামাত নিজেদেরকে একটু সাহসী ভাবা দোষের কিছু নয়। তো আবার এই সাহসী ভাবতে গিয়ে তারা এরই মধ্যে রেজাল্টও পাচ্ছে। কিন্তু যেটা আমি শেষ করেছিলাম যে অতিকথন, সেটা করতে গিয়ে কিছু অতিকথন চলে আসছে। তাদের মধ্য থেকে হয়তো বা একজন আলেম বলে ফেললেন যে এক দল খেয়ে গেছে, আরেক দল খাওয়ার জন্য আসছে। বিএনপি ওটাতে মনে কষ্ট পায়, তারা মনে করেন যেটা তাদেরকে মনে কি অতিকথন নাকি অবশ্যই অতিকথন, এক দলকে পয়েন্ট আউট করা, জনগণের কাছে তাদেরকে গ্রহণযোগ্যতা হেয় করা, আবার নিজেদের ক্রেডিবিলিটি বাড়ানো। তো ভোটের মাঠে এটা হয়, তবুও মারামারি করার চেয়ে ভালো। কারণ আগে যেটা ছিল যে কথাই বলা যেত না, বা কথা বলা মাত্র একটা গুরুতর মামলায় আপনি আসামি করে দিলেন। এবার অন্তত তারা কথাবার্তা বলছে, একদল আরেক দলকে সমালোচনা করছে, সংলাপ করছে, বৈঠক করছে, গোপনে না। কিন্তু জামাত নেতারা বিএনপির সাথে বসছে, পুরনো খায়খাতির ঝালাই করার চেষ্টা করছে। আবার জামাতরা কিন্তু অন্যান্য যে ইসলামিক দলগুলো ছিল তাদের সাথেও বসছে। আগে কিন্তু একটা বিরোধ ছিল, কারণ
কারণ আমাদের ইসলামে কতগুলো বিরোধ আছে, এগুলো জিয়ে রাখা হয়, কখনো আজ পর্যন্ত ফয়সালা করা হয়নি। নামাজ নিয়েও বিরোধ আছে, যে আপনি নামাজ পড়ার সময় নিয়ত কোথায়, পেট বরাবর বাঁধেন নাকি বুক বরাবর বাঁধেন, আপনি টুপি কি লম্বাটা পরেন না গোলটা পরেন, আজান দেওয়ার পর আপনি মুনাজাত দেন কি দেন না, এগুলো কিন্তু জিয়ে রাখা হয়। তারাবি 8 রাকাত না 20 রাকাত, এই নিয়ে কিন্তু মারামারিও হয়। তো ইসলামিক দলগুলোর মধ্যে এবার যে কথাবার্তা হচ্ছে, যদি এসব উপাদান, দুষ্ট উপাদানগুলো কমে, ভালো ভালো কথা আসে, সেটা আমাদের জন্য ভালো। আর একটা কথা এখানে বলতেই হবে, আমরা গালমন্দের মতো বলে যে ধর্মাশ্রয়ী রাজনীতি, যে রাজনীতির মধ্যে ধর্মের ব্যবহার, ওই ক্ষেত্রে আমরা জামাতকে বেশি দোষারোপ করি। বিশ্লেষণ করলে দেখা যাবে এই নিয়ে রীতিমতো প্রতিযোগিতা আছে, কে বেশি ব্যবহার করে। আপনি যারা বিগত দিনে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ, তাদের স্লোগানটা শুরুই আল্লাহ দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ, অর্থাৎ আল্লাহকে ওখানে যুক্ত করা, মানুষের মনের মধ্যে একটা আবেগ তৈরি করা। বিএনপি তো বিসমিল্লাহ আছেই, তারা বিসমিল্লাহর অত্যন্ত হকদার, যে তারা সংবিধানে পর্যন্ত বিসমিল্লাহ সংযোজন করেছে। ওই দিক দিয়ে জাতীয় পার্টি কিন্তু কম হকদার না, তারা রীতিমতো শুক্রবার পবিত্র দিনে সাপ্তাহিক বন্ধই ঘোষণা করেছে, শুধু ইসলামী রাষ্ট্র ঘোষণাটা বাকি ছিল। মসজিদে, দরগায়, মন্দিরে কারেন্ট বিল মওকুফ করে দিয়েছে। অর্থাৎ ধর্মের কথা বলে মানুষের কাছে যাওয়া। তো আবার আমাদের এই অঞ্চলের মানুষের এমনই নসিব যে তবুও যদি কিছু পাওয়া যায়, যে ধর্মের কথা বলে হোক আর ওয়াজের কথা বলে হোক, কিছু যদি তবুও পাওয়া যায়, কারণ এখানে একটা অর্থনীতির সংযোগ আছে। আপনি এখন মৌসুম কিন্তু শীতকাল, এটা মাথায় নিতে হবে। এখন গ্রামে গঞ্জে ওয়াজ, আগে ওয়াজ মাহফিল বলতে আমরা বুঝতাম রাতে, এখন কিন্তু এক আলেম ডেলি 3 বার ওয়াজ করেন, সকালেও একটা দাওয়াত নেন উনি, দুপুরেও একটা নেন, সন্ধ্যায় আর একটা নেন। অর্থাৎ ওয়াজেরও একটা বাজার আছে এখন, আবার মৌসুম তো আছেই। তো এরকম অবস্থার মধ্য দিয়ে মাঝে দিয়ে কিন্তু আওয়ামী লীগ জামাতের বিকল্প হিসাবে রাজনীতির মাঠ দখল করার জন্য হেফাজতকেও তারা কবজা করে ফেলেছিল। আবার হেফাজতে এত কবজায় গেছে, কবজায় গিয়ে কিন্তু রীতিমতো ধন্য হয়েছে, কওমি জননীয় বলা তারা রীতিমতো ওখানে মা ডেকে ফেললেন। যেহেতু আমাদের ওই যে রাস্তাঘাটে একটা কথা বলা আছে, যে বলে যে বাপ ডাকিয়ে ছাড়া, তো যেহেতু প্রধানমন্ত্রী ছিলেন নারী, ওনাকে তো আর বাপ ডাকা যায় না, মা ডেকে ছেড়েছেন। তো আবার সেই দিন, ওই দিনটা কিন্তু মনে রাখতে হবে, ওই দিন একটা পাবলিক পরীক্ষা ছিল, যেদিন সোহরাওয়ার্দী উদ্যানে ওনাকে কওমি জননী ঘোষণা করা হয়, ওই দিন পরীক্ষাটা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে বা বাংলাদেশের এই দীর্ঘ 53-54 বছরের মধ্যে এটা কিন্তু একটা ইতিহাস। এরপর ইসলামের খেদমতে কে বেশি করেছেন, এই নিয়ে কিন্তু প্রতিযোগিতা আছে। আওয়ামী লীগও বলে, আওয়ামী লীগের রীতিমতো আমরা দেখেছি তারা দাবি করতেন যে তারা নামাজ রোজা একটু বেশি করেন। তাদের মধ্যে 2-1 জন এমপিও ছিলেন যে 70 রাকাত খতমে নবুয়ত করেন, তারপরে তাহাজ্জুদ পড়েন, নিয়মিত পড়েন 70 রাকাত, বলার সময় কিন্তু কমায়া বলেন নাই। তারপরে নবী রাসূলের সাথে তাদের শান বড় করা, তারা তাবলিগের জামাতকে কি দিয়েছেন, কাকরাইল মসজিদকে কি দিয়েছেন, বাইতুল মুকাররমকে কি দিয়েছেন। অর্থাৎ এই যে ধর্মকে এইভাবে ব্যবহার করা, কেউ কারো চেয়ে কিন্তু কম না, এখানে আপনি ফার্স্ট সেকেন্ড নির্ণয় করা বড় কঠিন হবে। তো জামাত এই জায়গায় তাদের নামে যেহেতু ইসলাম সংযুক্ত আছে তাদের নামের সাথে, জামাতে ইসলাম, তো এতে করে তাদের বাড়তি আর ইসলাম লাগে না। ওয়াজের ময়দান তাদের কবজায়, তাদের ছাত্রফ্রন্ট অত্যন্ত শক্তিশালী, তার উপর মেধাবী। আপনি বিভিন্ন পাবলিক পরীক্ষা দেখেন, তাদের ছেলেরা কিন্তু ভালো করছে, মেডিকেলে ভালো করছে, ইঞ্জিনিয়ারিংয়ে ভালো করছে, তো এটা তাদের দলীয় অ্যাসেট। তো এরকম একটা বিবেচনায় জামাতকে আয়ত্ত করাও একটা রাজনীতির অংশ হতে পারে। আর রাজাকার আর স্বৈরাচার, এই গাল দিয়ে বাংলাদেশের আগামী দিনের রাজনীতিতে টিকা দেওয়া বড় কঠিন হবে, বড় কঠিন হবে। ওই বাস্তবতা এরই মধ্যে চলে গেছে। বিদায়ে যারা ছিলেন তারা মাঝে মধ্যে কিন্তু একটা আওয়াজ দিতেন যে শেখ হাসিনা যদি না থাকে দেশটা জঙ্গি হয়ে যাবে। মানুষ কিন্তু খায়নি এই কথা, বলে যে আগে তুমি সরো, এরপরে অন্য কথা, আগে তুমি সরো, এরপরে জঙ্গি হবে কি হবে এটা পরে দেখবো। অর্থাৎ এই তকমাতে বেশি দিন চালানো যায়নি, এটা প্রমাণিত। বাকিটা এখন আশা করছি জাতীয় পার্টি যে এরই মধ্যে যদি স্বৈরাচার গালিগালাজটাও বন্ধ হয়ে যায় কোনো না কোনো ফাঁক ফোকরে, তারা আশা দেখে। আশা মিটবে কিনা ওইটা ভবিষ্যৎ, কিন্তু আশা দেখে, সবাই আশা দেখে, এবং ধর্মের রাজনীতিতে কেউ পিছিয়ে নয়, সেটি আপনি বলছেন। মাহবুবা হাবিবা, আপনি কি বলবেন? আমরা জানি যে জামাতি ইসলামী যে রাজনীতি করে, তারা ধর্মের কথা বলে রাজনীতি করে, মাহফিলগুলো করে, তারা সাধারণত সমাবেশগুলো দেয় না। পাশাপাশি আপনারা আপনাদের রাজনীতি করেন এবং বর্তমান সময়ে সরকারে
অন্তর্বর্তীকালীন সরকারে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 জন নেতা রয়েছেন, তারা উপদেষ্টা হিসাবে রয়েছেন। এবং আমরা দেখলাম যে প্রশ্নটা যদি একটু লম্বাই হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা সার্জিস আলম, তিনি সকালে শিবিরের প্রোগ্রামে যাচ্ছেন, বিকেলে শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রোগ্রাম করছেন। এবং তিনি সরাসরি বলেছেন যে এই আন্দোলনে 5ই আগস্টের যে আন্দোলন হয়েছে জুলাই আগস্টে, এতে স্টেক হোল্ডার বলতে তিনি শিবিরকে বুঝাতে চেয়েছেন। কি বলবেন, কোনো সম্পৃক্ততা দেখছেন? 5ই আগস্টের যেই গণ অভ্যুত্থান হয়েছে ওটা তো বাংলাদেশের প্রতিটা মানুষের গণ অভ্যুত্থান। সরকারে যারা ছিলেন, বিগত সরকারে যারা ছিলেন এবং তাদের সহযোগীরা ছাড়া বাকি প্রত্যেকের অভ্যুত্থান সেটা। এবং সেইটার স্বীকৃতি উনি যেহেতু শিবিরের প্রোগ্রামে গেছেন সার্জিস আলম, এইটা কিন্তু তিনি কিন্তু স্পষ্ট করে বলেছেন যে শিবির এই আন্দোলনে ডান হাত ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এটা উনি যদি ফিল করে থাকেন উনি সেভাবে বলেছেন। উনি এইটা বলা মানে তো এটা নয় যে উনি একই সাথে এটাও বলেছেন যে শুধু শিবির এবং শুধু ছাত্র ছাড়া আর কেউ ছিল না, এমন কোন স্টেটমেন্ট কি উনি দিয়েছেন? যদি একজন দেখেন আন্দোলন একটা কিছু যখন হয়ে যায় তখন কিন্তু প্রত্যেকেই সেটা স্টেক হোল্ডার। আমি উত্তরায় 3 নম্বর সেক্টরের বাসিন্দা, আমরা একেবারে চোখের সামনে থেকে দেখেছি যে রাস্তায় যে ছেলেটি চা বিক্রি করছে সে কিভাবে এখানে পার্টিসিপেট করেছে। সে যদি দাঁড়িয়ে বলে যে এই আন্দোলন আমার, এই আন্দোলন কিন্তু তার। যে মানুষগুলো যে দৈনন্দিন রাস্তায় জিনিস মানে হকার ছিলেন তারাও কিন্তু আমি আমার প্রশ্নটা একটু ক্লিয়ার করি, সহজ করি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই আন্দোলনের সঙ্গে ছিল, বিগত 15 বছর তারা আন্দোলন করেছে, তাতে আমাদের কোনো সন্দেহের জায়গা নেই। কিন্তু আমাদের কথা হচ্ছে যে সরকারে কি জামাতে ইসলামীর কেউ আছে কিনা আপনি মনে করেন সমর্থক? দেখুন, ওনাদের এখানে অনেক রাজনৈতিক মানে বিষয় ঘটেছে 5ই আগস্টের পর থেকে। আমরা যাদেরকে ছাত্রলীগ হিসেবে জানতাম, চিনতাম, দীর্ঘদিন ধরে যাদের পরিচয় ছিল, যারা কমিটিতে আছে, তাদেরকে আমরা হঠাৎ করে দেখেছি যে তারা শিবির। আমরা দেখেছি যে তারা ভেতরে ভেতরে রোল প্লে করেছেন। হতে পারে সমস্ত ঘটনা 5ই আগস্টের ভেতরে বাহিরে অসংখ্য ঘটনা আছে, সেটা তো সব কিছু আমাদের জানা নাই। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি যখন মানে বলতে পারেন এটা যে একটা সার্টেন টাইম পরে যে আমি আসলে এতদিন ছাত্রলীগ ছিলাম না, আমি আসলে শিবির ছিলাম, তখন ভয়টা কোথায় জানেন? এই ধরনের আইডেন্টিটির ভয়টা কোথায় জানেন? কোনো কারণে যদি পাশা উল্টে যায়, নতুন যদি সেই ফেরত আসে পুরনো দুঃশাসন এবং দুঃস্বপ্ন, সেখানে যদি তারা বলেন যে আপনাদেরকে টিকিয়ে রাখতেই আমরা এখানে লুকিয়েছিলাম, তখন আসলে কি বলা যাবে? এইটাই জন্য আমি হিডেন আইডেন্টিটিতে কোনোভাবে ট্রাস্টও করি না। এবং পলিটিক্স যতই কঠিন হোক না কেন সেটা প্রকাশ্য হওয়া কাম্য, বাঞ্ছনীয়। এবং তরুণদের জন্য আমরা দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছি, আমরা একটা বয়সে পৌঁছেছি। তরুণ কেন, যে যারাই আগামীতে ভাববেন তারা যদি কিশোর কিশোরীও হন, তাদের প্রতি আমার আহ্বান থাকবে যেটা বিশ্বাস করেন সেটা বোল্ডলি দাঁড়িয়ে করবেন, ওইটা অন্য আইডেন্টিটির তলায় ওটা যেন না নেওয়া হয়। আর যেটা আপনি বলছেন যে সার্জিস আলমের এই আচরণটাকে আমি অবশ্যই একটা রাজনৈতিক সৌজন্যই বলি, কারণ একটা জায়গায় দাওয়াত পেয়েছেন, তিনি গেছেন, না গেলেও পারতেন, অতীতে আমরা দেখেছি এটা ছিল না। কিন্তু একই সাথে হিসাব করলে তো বহু কিছুই করার আছে। একই সাথে প্রোক্লেম অফ ডিক্লারেশনের দিন এবং এই বাংলাদেশ ছাত্র শিবিরের তাদের কাউন্সিলের দিন একই সাথে পড়েছে। জনসমাগমের অনেক বিষয় আছে, আরও বহু বিষয় আছে। সময়টাও খুব মানে কি বলে এটাকে বলে কনভেনিয়েন্ট। সকালে একটা প্রোগ্রাম, বিকালে একটা প্রোগ্রাম, হতেই পারে। সমীকরণ করতে গেলে তো বহু কিছুই বেরোয় রাজনীতির কথার বাইরেও। মানে যেটা বলে বিটুইন দ্য লাইনস অ্যান্ড বিটুইন দ্য ওয়ার্ডস দেয়ার আর অলওয়েজ লাইনস অ্যান্ড ওয়ার্ডস। কিন্তু সেটা না দেখি যে সে সৌজন্য প্রকাশ করতেই গেছেন। আর দ্বিতীয়ত ইসলামী ছাত্র শিবির বলেন, জামাতে ইসলামী বলেন, তারা কিন্তু 17 বছর একইভাবে নির্যাতিত। এবং ক্ষেত্র বিশেষে শুধু জামাত এবং শুধু দাঁড়িয়ে আছে সে বা পরিবারে কেউ জামাত আছে সেই জন্য আমাদের রাজশাহী অঞ্চলে গুম হয়ে যাওয়া অনেক ব্যক্তি আছেন। ফলে তাদেরকে কিভাবে তাদের এই ত্যাগ বা এখান থেকে বলার তো কোনো সুযোগ নেই যে তারা ছিলেন না, তারা ছিলেন, সর্বার্থেই ছিলেন। আর সরকারে যারা আছেন সেখানে জামাতে ইসলামী সরাসরি আছে কিনা সেটা না জানা থাকলেও এমন বহু আইডেন্টিটি আছেন যারা জামাতের প্রতি সহানুভূতিশীল, প্রকাশ্যে সহানুভূতি প্রকাশ করেছেন এবং বারবার তাদের জামাত বলেন না ছাত্র শিবিরের বলেন তাদের প্রতি এক ধরনের আস্থা ব্যক্ত করেছেন। ফলে ওখানে তারা নাই এটা বলার তো আমি সুযোগ দিচ্ছি না।
এটা বলার আপনি সুযোগ দেখছেন না। পাশাপাশি জামাতের আমির তিনি বলেছেন বাংলাদেশে, আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে 2টি দেশপ্রেমী শক্তি রয়েছে, এক জামাত ইসলামী, এক বাংলাদেশ সেনাবাহিনী। কি বলবেন তার এই আমি মন্তব্যকে? এটাকে খুব অপছন্দ করেছি, আমি ডিরেক্টলি রিজেক্ট করি এই জন্য যে দেশপ্রেমী বাংলাদেশ অত্যন্ত চমৎকার এবং অত্যন্ত শক্তিশালী একটা সেনাবাহিনীর গর্বিত মানে গর্বিত দেশ বাংলাদেশ। এই সেনাবাহিনীকে তো রাজনীতির মাঠে নামিয়ে আনার কিছু নাই। বাংলাদেশে দেশপ্রেমিক শক্তি প্রত্যেকেই, আপনি কিভাবে একটা সুনির্দিষ্ট একটা বাহিনী যেটা রাষ্ট্রের কাছে দায়বদ্ধ, তাকে আপনি এভাবে কিভাবে বলতে পারেন রাজনৈতিক মাঠ থেকে? এটা কখনো কখনো তো প্ররোচনামূলকও শোনায়। এটা কেন হবে? আমরা সেনাবাহিনী যে রোল 5ই আগস্টে প্লে করেছে বা তারা যেইভাবে জনগণের সাথে ছিলেন, বাংলাদেশ প্রথম থেকেই সেনাবাহিনীকে এইভাবেই পেয়েছে এবং আমি সেটা স্যালুট করি, আমার এই শ্রদ্ধা এবং আমাদের সবার শ্রদ্ধা। কিন্তু তার মানে তো এই নয় তাদের দেশপ্রেম কিন্তু প্রশ্নের ঊর্ধ্বে। তারা কিন্তু প্রতিদিন এটার পরীক্ষা দিচ্ছেন। যে এখন আপনি দেখেন, আমাদের সীমান্তবর্তী এরিয়াগুলো দেখেন, তারা দেশের বাইরে যে পিস মিশনে যান সেখানেও তো বহু মানুষ মারা যান। তারা প্রতিনিয়ত এই পরীক্ষা দিতে দিতে আসছেন। তারা কিন্তু এই দেশের প্রতি তাদের ভালোবাসা এবং লয়ালিটি প্রুফ করেই এই বাহিনীটা রাজনৈতিক দলগুলো কখনো দলের সাথে সচিবদেরকে, কখনো পুলিশকে, কখনো সেনাবাহিনীকে তাদের নিজেদের দলে টানার একটা চেষ্টা করে থাকেন আমরা জানি। জি, আপনি কিছু যোগ করবেন কিনা? এখন ভোটের রাজনীতি কিন্তু চলছে আসলে, যদিও রোডম্যাপ যেটা বিএনপি দাবি করে ওইভাবে ঘোষণা হয়নি, অর্থাৎ শিডিউল ঘোষণা হয়নি। তো ভোটের রাজনীতিতে একই ব্যক্তি বিনা ওয়াক্ত নামাজে যায়, নামাজের সময় না কিন্তু মসজিদের আশেপাশে একটু ঘুরে টুপিটা মাথায় দিয়ে, এটা বাস্তবতা বাংলাদেশের। আবার কিছুক্ষণ পর ওখান থেকে বেরিয়ে উনি মন্দিরে ঠাকুরের কাছেও যান, এক ধরনের একটা সামাজিক কালচার তৈরি করার চেষ্টা করেন। এটা ভোটের রাজনীতি, এটা তো ভালো, সাম্প্রদায়িক সম্প্রীতি হচ্ছে, অন্তত হচ্ছে, একুশিলায় হলো তো হচ্ছে। সম্প্রীতি আসলে কতটুকু আছে, কিন্তু আমরা বিগত সময়টা যখন কথা আসে সম্প্রীতি আর সম্পত্তি শুনতে কাছাকাছি মনে হয় যে কি ওকে আসলে আমার সাথে সম্প্রীতি করতে আসছে না আমার সম্পত্তিটায় হাত দিতে আসছে। এটা আমরা বিগত 15-16 বছর কিন্তু সমানে দেখেছি। বিভিন্ন ঘটনাও আছে যে সংখ্যালঘুদের উপর নির্যাতন আসলে কারা করেছে, কিন্তু মোড়ক কি দেয়া হয়েছে, প্রচার কি করা হয়েছে। কিন্তু এখানে বিষয় হচ্ছে যে সময়টা এমন একটা সময় আপনার একটা সুন্দর কথার অর্থ বদলে যায়, যেহেতু একটা টালমাটাল সময়। সার্জিস যখন আন্দোলনের শুরুতে তার নামটাও ভালো লেগেছে, যে কি চমৎকার এক নাম, বাংলাও না ইংরেজিও না আরবিও না, কি চমৎকার যেন, সম্ভবত এই ধরনের নাম আর নেই। অর্থাৎ আমরা যখন কাউরে প্রশংসা করি ওই মাথায় তুলে ফেললাম। গত কয়েকদিন কিন্তু আবার বলা হচ্ছে নামটা কি ইংরেজি না বাংলা, নামটা কেমন যেন। এটা হচ্ছে আমাদের এক ধরনের মানসিকতা। আবার তিনি যখন বললেন যে শিবির আমাদের সাথে ছিল, এতে করে বিএনপির জন্য এটা কষ্টের, ছাত্রদলের জন্য খুব কষ্টের, যে তাদের কি আমরা ছিলাম না। একইভাবে দেখেন স্বয়ং প্রধান উপদেষ্টা যখন একজনের পিঠে চাপড়িয়ে বিশ্ব ময়দানে যে উনি মাস্টার মাইন্ড, এতে করে বাদ বাকি সব মাস্টাররা কিন্তু খেপেছে যে আমাদেরও আমরাও ছোটখাটো মাস্টার ছিলাম, আমাদেরও একটা মাইন্ড আছে, সব মাইন্ড ওনাকে দিয়ে দিলেন, আমরা কি ছিলাম তাহলে। অর্থাৎ এটাই রাজনীতির এক ধরনের বৈশিষ্ট্য। যখন বিজয়ী হয় কেউ, জয় আসে, তখন এটার হকদার সবাই হয়। আবার অবশ্যই সবাই হকদার, কিন্তু এর মধ্য থেকে 2-1 জনকে আলাদা করে ফেললে বাকিরা কষ্ট পায়। তো এরকম একটা অবস্থার মধ্যে জামাত আবার বলে বসেছে শৃঙ্খলিত সংস্থা বা বাহিনী অথবা প্রতিষ্ঠান প্রশ্নে। তিনি বোধহয় ওইটাই মিন করতে চেয়েছেন যে জামাতের মধ্যে একটা শৃঙ্খলা আছে, এটা সত্য। অন্যান্য যে কোনো দলের চেয়ে জামাতের শৃঙ্খলা বেশি। তাদের নেতৃত্ব নির্বাচিত হয় অত্যন্ত শৃঙ্খলার মধ্য দিয়ে, তাদের এক একটা অনুষ্ঠান হয় অত্যন্ত শৃঙ্খলার মধ্য দিয়ে। আপনি প্রথমে যেটি বললেন যে অতি কথন, কখনো কখনো কথাগুলো আমাদের কাছে ভিন্নভাবে আসে, সেটাই কথা। তো অতি কথনের পর্যায়ে কিন্তু এগুলো চলে যায়। আপনি সুন্দর কথা বললেও তখন এগুলো খারাপ শোনায়। যেহেতু সময়টা বড় সঙ্গীন, আপনার কোন কথায় কে বেজার হয় আর কে খুশি হয় এটা নির্ণয় করা খুব কঠিন হয়ে যায়। এরকম সময়ে আপনি দেখেন যখন এই সরকারের পতন হলো, 3 দিন সরকার ছিল না, কোনো তেমন গোলমাল হয়নি কোথাও। তার মানে অর্থ কিন্তু আবার এটা নয় যে সরকার না থাকাই ভালো, সরকার লাগবে একটা। ঠিক ওই সময়ে যখন বিতাড়িত প্রধানমন্ত্রী চট করে একটা কথা বললেন, তিনি এইসব শব্দে অভ্যস্ত, চট করে, হুট করে, টুস করে, তিনি যখন বললেন যে চট করে চলে আসবো, আপনি দেখেন ওনার প্রতি ক্ষোভটা যেন আরেকবার নতুন করে রিমেক হলো। এটাই এক বাস্তবতা। উনি হয়তো ওই সময় চুপ থাকলে এভাবে ক্রিয়া প্রতিক্রিয়াটা হতো না। তো গত কয়েকদিন আওয়ামী লীগের দিক থেকেও আমরা খেয়াল করছি কিছুটা সাবধানতা অবলম্বন করা হচ্ছে, কারণ তারা আবহাওয়া বোধে ভালো দেখছে, তাদের অনুকূলে দেখছে। কিভাবে?
যে জামাত বিএনপির মধ্যে মাঝে মধ্যে সংঘাত সংঘর্ষের টুকটাক খবর কিন্তু আসছে। বৈষম্য বিরোধী ছাত্ররা 2-3 ভাগ হয়ে গেছে। তাদের জনা তিনেক আছেন সরকারের সাথে, সরাসরি সরকারের সাথে আছেন, আবার কয়েকজন মিলে তারা নাগরিক কমিটি করেছেন, আবার কয়েকজন আছে শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই নামে থাকতে চান। তাদের মধ্যে সংঘাত সংঘর্ষ হয়েছে 2-1টা। তো এগুলো যারা পতিত হয়েছেন তাদের জন্য ছোট্টর মধ্যে হলো ভালো খবর। আবার একইভাবে আপনি খেয়াল করে দেখবেন, নমুনা দৃষ্টি আমি বলছি, তিনি যখন একদিন বললেন চট করে চলে আসব, জামাত বিএনপির মধ্যে তখনও একটু টুকটাক বিরোধ ছিল, সবাই আবার এক হয়ে গেছেন একদিনের মধ্যেই, 2 দিন লাগেনি। আবার যখন আওয়ামী লীগ একটা উড়া ঘোষণা দিল যে 0 পয়েন্টে আগামীকাল আসো, আমরা হাজারে হাজারে কাতারে কাতারে আসছি, তোমরাও আসো, আসলে 2 জনও আসেননি। বিএনপি বলেন, ছাত্ররা বলেন, জামাত বলেন, সবাই এক হয়ে গেল। ঠিক তার 1-2 দিন পরে যখন আবার বললো যে 32 নম্বরের সামনে আসো, ওখানে আমরা একটু শোক জানাই, কেউ যায়নি। তো আবেগের কারণে 2-4 জন গিয়ে মার খেয়েছে। তো মার খেয়েছে বলাচ্ছে, সেটাকে মার খাওয়ানো হয়েছে বললে বেশি শুদ্ধ হয়। উদ্দেশ্যই ছিল যে একটা বিশৃঙ্খলা তৈরি করা। তো আবার ঠিক ওই সময়টা বিএনপি বলেন, জামাত বলেন, ডান বাম আরো যারা যারা আছেন তারা কিন্তু এক হয়ে যান। আপনি ভোটের রাজনীতির কথা বলছেন, এবং ভোটের রাজনীতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আজ বলেছেন সরকার না পারলে নিরপেক্ষ সরকার প্রয়োজন। কি করবেন? কঠিন বার্তা, খুবই কঠিন বার্তা তিনি দিয়েছেন, যে যার মতো করে বুঝে নিচ্ছেন। অর্থাৎ তারা প্রেসার গ্রুপ হিসাবে আছেন সরকারকে চাপে রাখা। তো চাপে রাখায় তারা সফল হচ্ছেন। চাপ দিতে গিয়ে কিন্তু গত সপ্তাহে বলে ফেলেছিলেন যে না, ডিসেম্বর না, জুলাই আগস্টে নির্বাচন চাই, আর সম্ভব হলে আগস্টের 5 তারিখে নির্বাচন চাই, যেহেতু 5 আগস্ট অভ্যুত্থান ঘটেছিল, ওই বার্ষিকীতে তারা নির্বাচন চান। তো এগুলো প্রেসার দেওয়ার জন্য। তো কিন্তু আদতে যেটা প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, ঘুরিয়ে ফিরেই কিন্তু আমরা ওই কথাতে আছি, যে এই বছরের শেষ দিকে অথবা আগামী বছরের মধ্যভাগের মধ্যে। তো এরকম নির্বাচনের একটা শিডিউল টাইম তারা পেয়ে যাওয়ার পরও বিএনপির নেতা কর্মীদের কারো কারো মধ্যে একটা প্রবণতা আছে, খুব খেয়াল করবার মতো, যেটা আবার জামাতকে কষ্ট দিচ্ছে, যে এই বুঝি ক্ষমতায় এসে গেলাম, শুধু শপথটা বাকি। তো বিএনপির এই আচরণ আবার জামাতকে কষ্ট দেয়। এর মধ্যে আবার যার জন্য গত কয়েকটা বছর জীবনের বোধহয় চরম কষ্টকর সময় এবং কঠিন সময় যাচ্ছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি প্রত্যেক দিনে কোনো না কোনো একটা বার্তা দিচ্ছেন। সর্বশেষ বার্তা তিনি দিয়েছেন যে আপনারা যত আনন্দেই থাকুন, সামনের নির্বাচনটা কিন্তু সহজ হবে না। খুব কঠিন বার্তা দিয়েছেন বিএনপির জন্য, সেটা বিএনপির নেতা কর্মীদের উদ্দেশ্য করেই বলেছেন। অর্থাৎ তাদেরকেও একটা শৃঙ্খলায় রাখার প্রশ্ন। একইভাবে সর্বশেষ সেখানে কথা যোগ করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার কথারও একটা তাৎপর্য রয়েছে। তো সাদা মাটাভাবে বা মোটা দাগে আমরা সেটাকে ধরতে পারি একটা প্রেসারে রাখা, নির্বাচন সুষ্ঠু আদায় করা। তো এই নিয়ে টেনশন বিএনপির এখনও আছে, আর থাকাই স্বাভাবিক। তারা ক্ষমতা যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে, মাঝপথে কোন ভেজাল লাগে এরকম একটা আশঙ্কা তারা করেন। এই আশঙ্কার কথা তারা বলছেনও, যে কেউ যেন আবার একটা -2 কথা চিন্তা না করে, কেউ যেন আবার আরেকটা 111-এর পয়দা না করে। আবার ছাত্রদেরকে উদ্দেশ্য করে বিশেষভাবে বলছে যে কিংস পার্টি আসছে কিনা মাঠে। তো এটাও কিন্তু অমূলক নয়, কারণ ছাত্রদের মধ্যে যারা সংগঠন করছে তারা ব্যাপক আয়োজনে সারা দেশে কমিটি করছে। আবার তারা মাঝ দিয়ে চেয়ে বসেছে যে জাতীয় নির্বাচনটা পরে, আগে স্থানীয় নির্বাচনটা হোক। সময় থাকলে আমি ফিরবো আপনার কাছে জানতে চাই, বিএনপি কি শুধুমাত্র প্রেসার গ্রুপ হিসেবে কাজ করার জন্য এই কথাগুলো বলছে? তারেক রহমান তিনি বারবারই বলছেন যে এক ধরনের ষড়যন্ত্র হচ্ছে, কি সেই ষড়যন্ত্র? দেখুন, বিএনপি তো কেবল প্রেসার গ্রুপ নয়, এই সরকার টিকে থাকার পেছনে সবচেয়ে বড় যে পিলারটা দাঁড়িয়ে আছে সেটা বিএনপি। এবং যতগুলো ক্রাইসিস এই সরকার এই পর্যন্ত ফেস করেছে, প্রতিটাতেই যখন যখন সরকার যেভাবে চেয়েছে বিএনপি কিন্তু সাথেই আছে। তার কারণ হলো 5ই আগস্টের যে সরকার, এটা কিন্তু আমাদেরও সরকার। এই ইন্টারিম সরকার কিন্তু ইন্টারিম সরকার নয়, এটা কিন্তু আমাদেরও সরকার। কিন্তু যেখানে প্রেসার পয়েন্ট রাজনীতি, দেখুন বিএনপি হচ্ছে নির্বাচনমুখী একটা রাজনৈতিক দল। আপা গত 17 বছরে আমরা বলেছি যে একটা নির্বাচন দেন, আমরা কিন্তু এটা বলিনি যে আমি ক্ষমতায় আসব, নির্বাচন দিয়েই আওয়ামী লীগ আসুক, সেই সব ভোট পাক, কিন্তু ভোটটা দেওয়ার অধিকার ফিরিয়ে দেন মানুষকে। এই 17 বছর যুদ্ধের পরে একটা সম্ভাবনা এসেছে, আবারও বলি আপনাকে, একটা সম্ভাবনা এসেছে, নট দ্য মানে কনফার্মড একটা সম্ভাবনা আছে যে একটা ফেয়ার ইনক্লুসিভ ইলেকশন আমরা দিতে পারবো। কিভাবে? বর্তমান পরিস্থিতিতে না, 4টা বিষয় আছে, 4টা সংস্কার আছে, যেটা
না করে আপনি কোনোভাবে একটা নির্বাচন দিতে পারবেন না। এই সংস্কার চারটা হচ্ছে আপনার জনপ্রশাসন, পুলিশ প্রশাসন, আপনার বিচার বিভাগ এবং নির্বাচন কমিশন। এই চারটার মোটামুটি সংস্কার করে একটা নির্বাচন দিতেও কিন্তু একটা সময় লাগে। বিএনপির যে পক্ষ থেকে বিএনপি যেগুলো বলা হয়, কিংবা আমাদের সম্মানিত মহাসচিব কিংবা আমাদের দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেটা মিন করেন সবসময়, যেটা বলছেন সেটা হচ্ছে যে নির্বাচনের কথা বলাটা আমার দায়িত্ব এবং আমি বলবো অফকোর্স প্রেশার গ্রুপ হিসেবে ওটা আমার কাজ, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা যখন দেখি যে এই জনপ্রশাসনে কিংবা পুলিশ প্রশাসনে কিংবা নির্বাচন কমিশনে অথবা বিচার বিভাগে যেইটা আমরা আশা করছি মিনিমাম যতটুকু সংস্কার দরকার তার তেমন কোনো অগ্রগতিই নাই, তখন আশঙ্কা তো অবশ্যই জাগে। আরেকটা প্রধান আশঙ্কার বিষয় আমি আপনাকে বলি, এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু রাজনৈতিক সরকার নয়, ফলে খুব স্বাভাবিকভাবে যেই ষড়যন্ত্রের কথাটা বলা হচ্ছে, এই জনপ্রশাসন কিন্তু সাবেক সরকারের রেখে যাওয়া জনপ্রশাসন। এই পুলিশ আপনি না হয় এই এ কে বির জায়গায় নিলেন, বি কে সির জায়গায় নিলেন, লোকগুলো কি সেই লোকগুলোই নয়? আপনি পুলিশ প্রশাসনে তাকান, আপনি জুলাই আগস্ট ম্যাসাকারে আপনি ভুলে যান বিএনপির ওপরে 15-17 বছরে কি হয়েছে, 600 গুম হয়েছে, আমাদের মানে হাজার হাজার নেতাকর্মীর মৃত্যু, ভুলে যান সেগুলো, শুধু জুলাই আগস্ট নিয়ে ভাবি আমরা। তাদের বিচারিক কাজ কতটুকু আগিয়েছে, কয়জন অ্যারেস্টেড হয়েছেন, আপনার নির্বাহী জায়গা থেকে কয়জনকে আপনার অ্যাকিউজ করা হয়েছে কিংবা অভিযুক্ত করা হয়েছে, কিংবা পুলিশ প্রশাসনের মোট কতজন অ্যারেস্ট হয়েছেন। এতে কি হয়েছে সমস্যাটা জানেন? সিস্টেমটা যদি সেটাই থেকে যায় তাহলে যে নির্বাচনটা আসবে কিভাবে সেটার উপরে আস্থা মানে জনগণ তৈরি করবে? এই যে ইন্টারিম সরকারের স্ট্রাগল, তাদের একটা নির্দেশনা কিংবা তারা কিন্তু খুব কষ্ট করে কাজ করছেন, তারা কিন্তু সহজে কাজ করছেন না। এই ফেলে যাওয়া প্রশাসনের ভেতরে তো রয়ে গেছে সেই সাবেক সরকার, পুরোপুরি রয়ে গেছে, কারণ সরকার তো একা মুভ করেনি, একা ডিল করেনি, তার সাথে তার দেশের প্রতিটা অংশের সহযোগী কিছু লোক ছিল। জনপ্রশাসন কিংবা পুলিশ প্রশাসনের কথাটা বিশেষভাবে আসে এই জন্য জানেন যে বায়তুল মোকাররমের ইমাম তো পালিয়ে চলে গেলেন, তাই না? পালিয়ে চলে গেলেন বেশিরভাগ সাংবাদিকরা, কেউ কেউ অ্যারেস্ট হয়েছেন, পালিয়ে বুদ্ধিজীবীরা তাদের আর কোনো হদিশই নাই, তাহলে রয়ে গেলেন কারা? যাদের চাকরি আছে, তাদের তো আর পালিয়ে যাওয়ার তেমন সুযোগ হলো না। ফলে খুব সহজ কি তাদের ইন্টেনশন হবে? ইন্টারিম গভর্নমেন্ট প্রতিদিন স্ট্রাগল করছেন তাদের রান করতে, এই রান করাতে সবচেয়ে বেশি মন্তব্যটিকে আপনি কিভাবে দেখেন? সরকার না পারলে নিরপেক্ষ সরকার প্রয়োজন, এই সরকার কি নিরপেক্ষ সরকার না বলে বিএনপি মনে করছেন? আর না পারলে মানে কি এদের না পারারও কি সম্ভাবনা রয়েছে নির্বাচন না দেওয়ার ব্যাপারে? যদি দেখেন উনি যেটা বললেন, যে ভাইয়া যেটা বললেন কিছুক্ষণ আগে, যে রোড ম্যাপ, দেখুন আমি ভাবছি অতদিনের মধ্যে নির্বাচন দিব, এইটা একটা কথা। আর একদম সুস্পষ্টভাবে যারা স্টেক হোল্ডার তাদের সাথে বসে যে দেখেন এই সংস্কার প্ল্যান করেছে, আপনি 4টা সংস্কার কমিশন কিন্তু তাদের রিপোর্ট দিয়েছে, এই 4টা সংস্কার কিন্তু বেসিক সংস্কারগুলোর মধ্যে পড়ে। এই সংস্কার নিয়ে যদি বসে পরিষ্কার করে বলা হয় যে এই সংস্কার আমরা ভাবছি, এভাবে ভাবছি, এই সময়টা আমাদের লাগবে, ওই জিনিসটা মিসআন্ডারস্ট্যান্ডিং কমিয়ে আনে, তখন অনাস্থার জায়গাটা কমে আসে। আপনি কি সাম্প্রতিকভাবে এই যে ভ্যাটের হার বৃদ্ধি করা হলো, আপনি কি দেখলেন না কিভাবে সাবেকীয় আমলে একটা সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হলো? কেন সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে? দেশের মানুষ ভ্যাট দিচ্ছে, তারা কি স্টেক হোল্ডারদের সঙ্গে ডিসকাস করবেন না? এই সরকার নিরপেক্ষ, এই সরকার জনগণের, তার সবচেয়ে বড় প্রমাণ কোথায়? যখন আপনি ট্রান্সপারেন্ট হওয়ার চেষ্টা করবেন। আপনি পারবেন না হয়তো সাবেকি আমলের কারণে, আপনি হয়তো পারবেন না, অ্যাটলিস্ট আপনি চেষ্টা তো করবেন। আপনি 2টো গ্রুপকে তো অ্যাটলিস্ট ডাকতে পারতেন, 3-4টা গ্রুপের সাথে ডিসকাস তো করতে পারতেন। এই দেশের জনগণ তো তারাই যারা শুধু ভাত খেয়েও থাকতে রাজি ছিল ওই সরকারের হাত থেকে বাঁচার জন্য, তাহলে তারা দ্বিগুণ ট্যাক্স ভ্যাটও হয়তো দিতে পারতেন যদি তাদের কাজ পর্যন্ত পৌঁছানো যেত। তা আমরা কেন সেই সাবেকীয় আমলে একটা প্রজ্ঞাপন দেখতে পাবো যে ভ্যাট বৃদ্ধি হচ্ছে? কেন, কোন লজিকে আপনি বৃদ্ধি করছেন আপনি জানান? আপনি সাইবার সুরক্ষা আইন দেখেন, সাইবার সুরক্ষা আইন তারা জাস্ট অলমোস্ট একটু অদল বদল করে সেম আইন তারা মতামত প্রকাশের জন্য ওয়েবসাইটে আপ করলেন ডিসেম্বরের 1-এ, ডিসেম্বরের 4-এ সেটা নামিয়ে নেওয়া হলো, ডিসেম্বরের 24-এ যে ওটা প্রাথমিকভাবে গৃহীত হয়ে গেল। এখানে কোনো স্টেক হোল্ডারের সঙ্গে কথা বলা হয়েছে? সাংবাদিকদের সাথে বসা হয়েছিল? কারোর সাথে বসা হয়নি। কাজে এই জিনিসগুলো কিন্তু শুভ লক্ষণ নয়। আপনাকে মনে রাখতে হবে যে যখন প্রশাসন মানে জনপ্রশাসন সরকারকে চালাতে শুরু করে, দ্যাট ইজ আ ভেরি ব্যাড নিউজ ফর আস, এবং ওইটাকে ঠেকানোর জন্য এই চাপগুলো দেওয়া প্রয়োজন, দিতেই হবে। এবং এই যে সংস্কারগুলো আমরা যে 4টা সংস্কারের কথা বলছি, ওটা মোটামুটিভাবে করাও কিন্তু সময় সাপেক্ষ। কাজে আমরা চাই যে এটা যারা স্টেক হোল্ডার, সেটা আপনি বলছেন যে রাজনৈতিক দলগুলো জনগণের প্রতিনিধি, যখন একটি ভ্যাট বাড়ানো হয় তাদেরকে ডেকে এক ধরনের আলোচনা করা, রাজনৈতিক দল নয়, সরকার।
সরকারের সঙ্গে রাজনৈতিক দলের শুধু রাজনৈতিক দল না, আলোচনা ভ্যাট যদি বাড়াতে হয় তাহলে তো সব শ্রেণীর পেশার মানুষের সাথে আপনি সময় দেন না, ভ্যাটটা আপনি 1 মাস পরে বাড়ান, আপনি বসেন না, মতামত নেন তাদের কাছে। আপনি কি ভ্যাট দিচ্ছেন না যখন জিনিস কিনছেন? আপনার সে নাই? আপনি একটা কিন্তু আমরা সব মানুষকে ধরে ধরে সবার মতামত কিভাবে করিনি। আপনার তো একটা সংগঠন আছে যারা প্রতিনিধিত্ব করছে, পেশাজীবীদের একটা সংগঠন আছে, সাংবাদিক সমাজ আছেন, রাজনৈতিক দল আছেন, এখানে অসংখ্য শিক্ষক আছেন, তাদের 5টা 7টা 10টা লিড যারা করে, যারা ডিসিশন মেকিং এ সহায়তা করে, যারা পলিসি মেকিং এর পার্ট, আপনি অ্যাটলিস্ট তাদের সাথে তো বসেন। জি, অসংখ্য ধন্যবাদ। 1 মিনিটে জি, 1 মিনিট শেষ করে দেব। বলা হচ্ছে, আপাও যেটা বলেছেন সত্য কথা, যে এই সরকার রাজনৈতিক সরকার নয়, কিন্তু এই সরকারের যাবতীয় কাজকর্ম, ঘর সংসার রাজনৈতিক। সারাদিন রাজনীতিকদের সাথে তাদের কাজ করতে হয়। তো ওই ক্ষেত্রে তারা রাজনীতিকদের সাথে কুলাতে পারেন না, এটাও সত্য। এই সরকারে যারা আছেন, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে বেশ কয়েকজন নাম করা শিক্ষক আছেন, অর্থনীতিবিদ আছেন, তারা ক্লাসে ভালো পড়াশোনা করান, কিন্তু রাষ্ট্র পরিচালনা বিষয়টা ভিন্ন। তার উপর এই সরকার তার সংস্কারের আওতাটা, সিলেবাসটা একটু বড় করে ফেলেছে। আপা 4টার কথা বলেছেন, এখানে আমি একটা যোগ করতে চাই। আমার কাছে তো মনে হয় ওইটা 1 নম্বরে থাকা উচিত ছিল, যদি শুরুতে এটা রাখতো যে গণহত্যা যারা চালিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনা। কিন্তু ওখানে কিন্তু আমরা বেশ ফাঁক দেখছি। কোন সময়টা আমরা নির্বাচনের কথা বলছি, রাজনৈতিক দলগুলোর কাছে নির্বাচন কাম্য, তারা সেটা চাইবেই, ক্ষমতামুখী দল, নির্বাচনমুখী দল। কিন্তু ঠিক ওই সময়ে যারা নিহত হয়েছে আন্দোলনে, তাদের বাড়িতে কিন্তু কান্নার রোল, তাদের কাছে কিন্তু এটা শুনতে খুব ভালো লাগে না, যদিও এটা প্রয়োজন, কিন্তু তাদের কাছে অন্তত শুনতে ভালো লাগে না। আবার একইভাবে যারা হাসপাতালে কাতরাচ্ছেন, আহত যারা আছেন, ওই পরিবারগুলো গত কিছুদিন থেকে ভালো সাহায্য সহযোগিতাও পাচ্ছে না। বাধ্য হয়ে তারা কিন্তু বলে ফেলছে যে আমরা কি নির্বাচনের জন্য আন্দোলন করেছিলাম। আবার রাজনীতিবিদরা এটাতে কষ্ট পান এই ধরনের কথা বললে, তারাও আবার পাল্টা বলছেন, তাহলে কি ওই একটা তত্ত্বাবধায়ক, একটা অন্তর্বর্তী সরকার হবে, ওখানে তোমরা কয়েকজন উপদেষ্টা হবা, ওই জন্য আন্দোলন করেছিলা। অর্থাৎ কথায় কথার পিঠে কথা আসছে, যে কারণে অতিকথন হয়ে যাচ্ছে। তাদের মধ্যে যে বোঝাপড়া, যে আস্থা, সম্মান, ওটাতে ঘাটতি ঘটছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, মেট্রোসেম টু দ্য পয়েন্ট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। বিএনপি জামাতের রাজনীতি নিয়ে কথা বলছিলাম। রাজনীতির বর্তমান মাঠে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন বিএনপি, পাশাপাশি জামাতও বেশ গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন। তারা একসময় যুগপৎ রাজনীতি করতেন, কিন্তু এখন আলাদা রাজনীতি করছেন। পাশাপাশি আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে কথা বলছিলাম, তাদের কার্যক্রম, বর্তমানে জনগণ কেমন আছে সেটি নিয়েও আলোচনা হলো। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।